5 কোটি বছর আগে পৃথিবীতে কোনো একদিন বা রাত হঠাৎ প্রচণ্ড শব্দে কেঁপে উঠল ভূত্বক বা ক্রাস্ট। বর্তমানে ভারত মহাসাগর, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ এশীয় উপমহাদেশের দেশগুলোর যেখানে অবস্থান, 7.5 কোটি বছর আগে সেখানে ছিল টেথিস মহাসাগর। সেই সাগরের তলদেশ ভেদ করে ওপরে উঠতে থাকে পলল শিলা, কারণ ভূপৃষ্ঠের নিচে দুটি টেকটনিক প্লেট ইন্ডিয়ান এবং ইউরেশিয়ানের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। ইন্ডিয়ান টেকটনিক প্লেট উত্তরে সরে এসে ইউরেশিয়ানকে ধাক্কা দেয় এবং দুই প্লেটই মহাদেশীয়। তাদের ঘনত্ব একই হওয়ায় একটি আরেকটির নিচে তলিয়ে না গিয়ে ধাক্কা খায়, আর টেথিস সাগরের পলল শিলাগুলো ভাঁজ হয়ে ওপরে উঠতে শুরু করে। এভাবেই ভূপৃষ্ঠের বুকে সুউচ্চ হয়ে জেগে ওঠে পৃথিবীর বৃহত্তম এবং সর্বোচ্চ পর্বতমালা হিমালয়, কিন্তু হারিয়ে যায় টেথিস মহাসাগর। তাই তো হিমালয়ের বিভিন্ন স্তরে স্তরে বিজ্ঞানীরা আজও খুঁজে পান সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম। দুটি প্লেটের সংযোগস্থলকে অভিসারী সীমানা বা কনভার্জেন্ট বাউন্ডারি বলা হয়। ইন্ডিয়ান টেকটনিক প্লেট আজও সক্রিয়ভাবে প্রতি বছর 5 সেন্টিমিটার গতিতে উত্তরের দিকে সরছে, ফলে হিমালয় পর্বতমালার উচ্চতাও বাড়ছে। এ কারণে এই অঞ্চল বেশি ভূমিকম্প প্রবণ। তবে এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে এক অশনি সংকেত দিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন তিব্বতের নিচে ইন্ডিয়ান প্লেট ভাঙছে। ভূতাত্ত্বিক এক গবেষণায় দেখা গেছে হিমালয়ের নিচে ইন্ডিয়ান প্লেট কোনো একক অবিভক্ত স্ল্যাব নয়, বরং এটি 90 থেকে 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের দিকে ইয়াডংগুলু ও কোনাসাংরি রিফট জোনের কাছে নিচ থেকেই ভেঙে এবং ছিঁড়ে ভূগর্ভের অভ্যন্তরে বা আর্থ ম্যান্টলে ডুবে যাচ্ছে। অন্যদিকে হিমালয়ের পশ্চিমে এই প্লেট অক্ষত, কিন্তু ভূগর্ভের 100 কিলোমিটার উত্তরে ইয়ারলুং জাংবো সার্টারের দিকে দেবে যাচ্ছে। এই আলাদা হয়ে যাবার প্রক্রিয়াকে বলা হয় ডিলামিনেশন। ইন্ডিয়ান প্লেটের লিথোস্ফেরিক ম্যান্টলের ঘন অংশ ছিঁড়ে আর্থ ম্যান্টলে ঢুকে যাচ্ছে। অন্যদিকে তিব্বতের নিচে দক্ষিণে নতুন করে লিথোস্ফিয়ার স্তর ক্রমাগত বেড়ে চলেছে। বিজ্ঞানীদের মতে তিব্বতের নিচের অংশও ভাঙছে। ইন্ডিয়ান প্লেটের অস্বাভাবিকতা নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা বলছেন মহাদেশীয় প্লেটের এভাবে ভেঙে যাওয়া খুবই বিরল ঘটনা। দেশ বা মহাদেশ এই ভাঙনের ফলে প্রচণ্ড ভূকম্পনের পর আলাদা অথবা বিলীনও হয়ে যেতে পারে। এই পুরো প্রক্রিয়ায় ভূগর্ভ এবং ভূত্বকে যেই ভয়াবহ চাপ সৃষ্টি করছে, এর ফলে ঘন ঘন ভূমিকম্প, এমনকি নতুন রিফট জোন তৈরিতেও এই ঘটনা ভূমিকা রাখবে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ সাইমন কেম্পলার বলেন, দুই মহাদেশীয় প্লেটের সংঘর্ষ, প্লেট ভাঙা, রিফট জোন ও সার্টার লাইন, অ্যাস্থেনোস্ফেরিক ওয়েজ সৃষ্টি, ডিলামিনেশন সব মিলে হিমালয় তিব্বত অঞ্চল পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চলে পরিণত হয়েছে এবং শক্তিশালী ও ঘন ঘন কম্পন নিয়মিত অনুভূত হবার শঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে দেবে যাওয়ার থেকেও ছিঁড়ে ভেঙে যাওয়াটা বেশি ভয়ঙ্কর। গত শুক্রবারের 5.7 মাত্রার কম্পন গোটা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। মাটির 10 কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ভূমিকম্পে সারা দেশে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। আহতদের সংখ্যা 6 শতাধিক। অবশ্য হতাহতের এই পরিসংখ্যানে খুব একটা অবাক হচ্ছেন না বিজ্ঞানীরা। তাদের মতে বাংলাদেশের ভৌগোলিক এবং ভূতাত্ত্বিক অবস্থানই এই ভূমিকম্পের জন্য দায়ী। এমনকি এর চেয়ে আরও বড় মাত্রার কম্পনও হতে পারত। ভবিষ্যতে বাংলাদেশে বিধ্বংসী ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলেও উদ্বেগজনক তথ্য জানিয়েছেন তারা। ভূতাত্ত্বিক মাইকেল স্টেকলারের নেতৃত্বাধীন কলম্বিয়ার একদল বিজ্ঞানী বাংলাদেশের ভূতত্ত্ব নিয়ে গবেষণা করেছেন। 2003 সাল থেকে বাংলাদেশে কাজ করছেন তারা। বাংলাদেশের মাটিতে সশরীরে উপস্থিত থেকে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন। দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ জিপিএস যন্ত্র বসিয়েছিলেন স্টেকলারেরা। একই সঙ্গে নিকটবর্তী অন্য দেশগুলোতেও যন্ত্র বসানো হয়েছিল। ভূতাত্ত্বিক পাতের ছোটখাটো পরিবর্তনও সেসব যন্ত্রে ধরা পড়ে। দেখা গেছে স্থায়ী জিপিএসগুলোর অবস্থানেও কিছুটা করে পরিবর্তন হচ্ছে।
সেই পরিবর্তনগুলো বিশ্লেষণ করে বাংলাদেশের মাটি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানায় গবেষক দল। স্টেকলারেরা জানান, বাংলাদেশ যে ভূমির ওপরে গড়ে উঠেছে তা ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে সরছে। এর হার অতি সামান্য, বছরে 2 ইঞ্চি মাত্র, কিন্তু তা মোটেও অবজ্ঞা করার মতো নয়, কারণ শুধু স্মরণেই থেমে নেই বাংলাদেশের ভূমিপাত। তা পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের নিচে থাকা পৃথিবীর ভূত্বকের অংশের সঙ্গে ধাক্কাও খাচ্ছে, ফলে মাঝে মধ্যে ভূমিকম্প হচ্ছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, বাংলাদেশের পাত সরে যাওয়া এবং মিয়ানমারের পাতের সঙ্গে সংঘর্ষের ফলে মাটির গভীরে চাপ উৎপন্ন হচ্ছে। এই চাপকে নিয়ে চিন্তার কারণ আছে। ভবিষ্যতে কখনো একসঙ্গে এই চাপ মুক্ত হলে অতি তীব্র ভূমিকম্পের উৎস হতে পারে বাংলাদেশ। আর তেমনটা হলে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে ঢাকা সহ একাধিক বড় শহর। কতটা বিধ্বংসী হতে পারে বাংলাদেশের ভূমিকম্প? এই বিষয়ে স্টেকলার বলেন, কতটা বিধ্বংসী হওয়ার সম্ভাবনা রয়েছে তা নির্দিষ্ট করে বলা কঠিন। আমরা জানি, গত 400 বছরে বাংলাদেশে অতি তীব্র কোনো ভূমিকম্প হয়নি। ভূমিকম্পের ফলে মারাত্মক কোনো ক্ষয়ক্ষতির কথাও শোনা যায়নি, ফলে সেই থেকে চাপ জমছে। গত অন্তত 400 বছরে মাটির নিচের সেই চাপ বড় কোনো বিস্ফোরণের মাধ্যমে বেরিয়ে আসেনি। নেচার জিও সায়েন্স পত্রিকায় বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থার বর্ণনা করেছেন স্টেকলাররা। জানিয়েছেন, বাংলাদেশের নিচে যে পাতের সংঘর্ষ চলছে, কোনো এক মুহূর্তে ব্যাঘাতে যদি তা একে অপরকে ঘেঁষে বেরিয়ে বা পিছলে যায়, তাহলে এই অঞ্চলে 8.2 মাত্রার ভূমিকম্প হতে পারে, ধসে যেতে পারে মাটি, এমনকি কম্পনের মাত্রা 9 পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তবে এখনই বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনার কথা জানাননি গবেষকেরা। তাদের দাবি, এই বিপর্যয় ঘটতে কয়েক বছর লাগতে পারে, আবার কয়েকশো বছরও লেগে যেতে পারে। বাংলাদেশ মিয়ানমারের এই ভূমিপাতের সীমা 150 মাইল লম্বা। কোন অংশ হবে বিধ্বংসী সেই ভূমিকম্পের উৎসস্থল, তাও নিশ্চিত করে বলতে পারেননি কেউ। তবে বিপদরেখার মধ্যেই রয়েছে রাজধানী ঢাকা। হঠাৎ ভূমিকম্প, ছুটির দিনে এক অন্যরকম সকাল, কেঁপে ওঠে সারা দেশ। ভয় আর আতঙ্ক, ছুটোছুটি করছেন বহু মানুষ, যেন অপ্রত্যাশিত মৃত্যু ভয় তাড়া করছে শহর নগরের মানুষকে। সকাল 10:38 ঢাকার অদূরে নরসিংদীর মাধবদীতে 5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি নাড়িয়ে দেয় সকলকে। হুড়োহুড়ি করে কেউ ঘর থেকে বেরিয়ে পড়েন, কেউ বা লাফিয়ে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করেন। এসবের মধ্যেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা, ঘটে হতাহতের ঘটনাও। ভূমিকম্পের সময় বংশালের কসাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে এক শিশুসহ 3 জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। ওর আম্মার সঙ্গে বাজার করতে গেছিল, তখন আর কি ভূমিকম্পে বিল্ডিং থেকে বিল্ডিংয়ের কোনো একটা ভাঙা অংশ ওর মাথায় এসে পড়ে এবং একই সাথে ওর আম্মার মাথায় এসে পড়ে। ওর আম্মা এবং ও 2 জনে আহত হয়। পরবর্তীতে হসপিটালে নিয়ে আসার পথে ওর মৃত্যু হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই ভবনটি থেকে ইটের স্তূপ খসে পড়ছিল। মুহূর্তের মধ্যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। তখন ঝুপঝুপায়া ভেঙা পড়লো আর কি, শব্দটা বিকট শব্দ হইলো। বিকট শব্দের পরে দেখলাম তারপরে মানুষ কয়েকজন হতাহত হইলো, ওনাদের ভ্যানে করে মিটফোর্ডে পাঠানো হলো আর কি। তারা ভ্যানে ছিল, আর ওই যে রক্তাক্ত যে মহিলাটা উনি ভ্যানের মধ্যেই বসে ছিল, মানে 2টা বড় লোক আর একটা বাচ্চা ছিল। মনে ভয় কি জিনিস সেটা চোখ দিয়ে আজকে দেখলাম ভাই। আমার শরীরে পশম একটা দেন, একটু সবচেয়ে পছন্দ দাঁড়াবে আমার ভাই। বাসার ছাদে একটা 3 ফিটের ছিল, রেলিং ছিল। প্রতিটা রেলিং কোনো পিলার সাথে সংযুক্ত নাই। যদি কোনো ভূমিকম্প হয়, প্রতিটা ভবনের এরকম রাস্তার পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে। যে কোনো সময় এরকম আবার কোনো ইনজুর হওয়ার সম্ভাবনা আছে। 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ জানায়, দুর্ঘটনা
দুর্ঘটনা কবলিত ভবনটির মালিক 3 ভাই, তাদের খোঁজে অভিযান শুরু হয়েছে। মোট 3 জন মারা গেছে। ওনাদের বাসার 3 জনকে খোঁজ করছি, ওনার বাসার মালিক 3 ভাই। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। মৃত্যু ঝুঁকি নিয়ে পুরান ঢাকার বাসিন্দারা এখানে বসবাস করেন, এভাবেই তারা আতঙ্কের কথা জানান। সম্পূর্ণ বিল্ডিং একেবারে পেয়ে গেছে, আমরা সব দূরে নিচে নেমে গেছি। যেই সরকারি আসুক এই রাস্তাঘাটগুলো যেন করে বড় করে, জানে নিরাপত্তা দিতে হয়, আমার বাচ্চাদের যে দিতে হয়, এলাকাবাসী আছে, আত্মীয় স্বজন আছে, সবার ক্ষেত্রেই তারা তো আমার জায়গা ছাড়তে হবে। যেহেতু এটা তো আমার একার কাজ না, এলাকার পঞ্চায়েত রয়েছে, এলাকার মুরব্বীরা রয়েছে, তারাই ব্যাপারে বিষয়টি নির্ধারণ করবে। এদিকে মধুবাগের মিরেটটেক এলাকায় নির্মাণাধীন 7 তলা ভবনের ওয়াল ধসে পড়ে 3 জন আহত হন, একজনের অবস্থা গুরুতর। এছাড়া মধুবাগ ও বাড্ডার লিংক রোডে 2টি ভবন হেলে পড়েছে। আবার এই উপরে টিনের উপরে কয়েকটা ইটা ছিল, 2-3টা, ওইটাও আবার পড়ছে। লাস্টে যে একটা কাফানি দিছে, ওই কাফানির যে দেওয়াল ভেঙা যেমন একটা বম বাস্ট হয়েছে, এমন একটা শব্দ হয়েছে। একই সময় রাজধানীর বিভিন্ন জায়গায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে হতাহত হয়েছেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আহতরা ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হতাহতের খবরে হাসপাতালে ছুটে যান স্বাস্থ্য উপদেষ্টা। সব সরকারি হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা তাদের জন্য ভালো চিকিৎসাটা দিতে পারি, ভালোভাবে তারা তার নিজ দেশ বাসায় ফিরে যাক, এটাই আমরা প্রার্থনা করতে পারি। আজকে 10:36 আবার একটা ভূমিকম্প হয়েছে, যেটার ম্যাগনিটিউড 3.3। বাট গতকাল যে ভূমিকম্পটা হয়েছিল ওটার উৎপত্তি স্থল আমরা বলেছিলাম যে মাধবদী, নরসিংদীর। আজকে হয়েছে এটা নরসিংদীর পলাশে। আমি যদি এটাকে মানে দুইটাকে যদি তুলনা করি, তাহলে আসলে গতকাল আমরা বলেছিলাম যে একটা বড় ভূমিকম্প হওয়ার পরে সাধারণত আফটার শক হয়, এবং আমি বলবো যে আজকে যেটা হয়েছে এটা ওই ভূমিকম্পেরই একটা আফটার শক। এবং আজকের এই ভূমিকম্পটার মাত্রাটা যেহেতু 3.3, এটা একটা মৃদু ক্যাটাগরির একটা ভূমিকম্প, সো এটা অবশ্যই এটাকে আফটার শক হিসেবে বললে আপনারা বোঝাচ্ছেন যে লোকেশন পাশাপাশি হয় কিনা, কত। হ্যাঁ, আফটার শকটা এমন যে কাল যে ভূমিকম্প হয়েছে ঠিক একই জায়গায় হতে হবে, আসলে বিষয়টা এরকম নয়। আফটার শক ওই ভূমিকম্পকে সেন্টার ধরে কয়েক কিলোমিটার দূরেও হতে পারে, এটা আপনার 10-20 কিলোমিটার দূরেও যদি হয়, সেটাকেও আমরা আফটার শক হিসেবে আমরা ধরে নেব। গতকাল যেটা হয়েছে 5.7 মাত্রার ভূমিকম্প, আসলে এত বড় ভূমিকম্প গত 100 বছরেও হয়নি। ঢাকাকে সেন্টার ধরে যদি আমার কাছে যে ইনফরমেশন গুলো আছে এর উপর বেস করে, তো আসলে গতকাল যেটা ঢাকাতে হয়েছে এটা আমার মনে হয় গত 100 বছরের মধ্যে বড় ভূমিকম্প, যেটার উৎপত্তি স্থল ঢাকা। এর আগে যে বড় ভূমিকম্পগুলো হয়েছে, আমরা যে বড় ভূমিকম্পগুলোর কথা বলি যে 1897 সালে, 1918 সালে, এগুলোর আসলে এপিসেন্টার কিন্তু ঢাকায় ছিল না, এটা বাংলাদেশের বাইরে ছিল। সেক্ষেত্রে আমাদের নর্থে অনেক সময় এটা আমাদের ইস্টে হয়েছে বাংলাদেশের। এরকম আসলে ভূমিকম্পের পূর্বাভাস হয় না, এবং এখনো পর্যন্ত ভূমিকম্পের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো ভূমিকম্প হলে 2 ধরনের ওয়েভ জেনারেট করে, একটা পি ওয়েভ এবং এস ওয়েভ। সাধারণত পি ওয়েভটাকে কেন্দ্র করে উন্নত বিশ্ব যেটা করে জাপান, যে পি ওয়েভটাকে ধরে তারা একটা আর্লি ওয়ার্নিং একটা ইস্যু করে। বাট আসলে আপনি যেটা বললেন যে এই আমাদের এই গত 2 দিনের ভূমিকম্প ধরে আমাদের সামনে কোনো ভূমিকম্পের পূর্বাভাস আছে কিনা, আমি এই জায়গাটায় বলবো যে বাংলাদেশ তার অবস্থানগতভাবে এমন একটা জায়গায় আছে যে আমরা ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছি। কারণ আমরা আমাদের অবস্থানটা ইন্ডিয়ান প্লেটে, আমাদের উত্তরে আছে ইউরেশিয়ান প্লেট, আমাদের ইস্টে আছে মায়ানমার সাব প্লেট। এছাড়া আপনারা সবাই জানেন যে বাংলাদেশের উত্তরে ডাউকি ফল্ট আছে, আমাদের পূর্বে বড় একটা সেগাইন ফল্ট আছে, আমাদের এদিকে মধুপুর ফল্ট আছে, আসাম ফল্ট আছে। সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু ভূমিকম্প প্রবণ একটা এরিয়া, এবং এখানে
কম বেশি সবসময়ের জন্য ভূমিকম্প সংঘটিত হয়। এবং আমাদের এই দেশের যে আশপাশে যে বড় বড় ভূমিকম্পগুলো আগে হয়েছে, গত 100 বছরে কিন্তু কোনো বড় ভূমিকম্প হয়নি 100 বছর বা 100 বছর ধরে। সুতরাং এই অঞ্চলে আমরা সবসময় জন্য একটা বিষয় বা আমরা সবাই বলি যে ভূমিকম্প একটা নির্দিষ্ট টাইমের পরে আবার সেটা আবার সে জায়গায় হয়, এটাকে ভূমিকম্পের রিপিট টাইম বলা হয়। সেটা যদি আমরা বিচার করি সেক্ষেত্রেও কিন্তু একটা বড় ভূমিকম্পের ঝুঁকি এই অঞ্চলে রয়ে গেছে। একটা ভূমিকম্প হলে দু ধরনের ওয়েভ জেনারেট করে। যেমন আপনি একটা পুকুরে যদি ঢিল দেন তাহলে আপনি দেখবেন পুকুরে ঢিল দেওয়ার পরে পুকুরে কিন্তু অনেকগুলো ওয়েভ জেনারেট করে। তেমনি একটা ভূমিকম্প যখন ট্রিগার করে তখন সে মাটির নিচ থেকে কিন্তু ভূমিকে এসে আঘাত করে। আঘাত করলে সে দু ধরনের ওয়েভ জেনারেট করে। তো আপনি আমাদের ইয়েতে গেলে আপনাকে আমি দেখাতে পারবো যে প্রথমে একটা প্রাইমারি ওয়েভ আসে, হ্যাঁ, এসে আঘাত করে, তারপরে বড় পরের ধাক্কাটা আসে এবং যে ধাক্কাটা সবচেয়ে বেশি আমাদেরকে বেশি ক্ষতি করে ওইটাকে বলে সেকেন্ডারি ওয়েভ। তো প্রথমটা হলো পি ওয়েভ, পরেরটা হলো এস ওয়েভ।